হৃদয় আমার রাঙা তোমার রঙে, হৃদয় আমার রাঙা। তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে। তোমার রঙে হৃদয় আমার রাঙা। রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা। রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা। গন্ধে তোমার হিল্লোলিত শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। 20 বছর আগে একটি ছোট্ট ঘটনা। কতদিন বেড়াতে এসেছি, দৃশ্যটা খুব সুন্দর লাগছে তাই না? খুব সুন্দর লাগছে। দেখো এই দেখো দেখো, ওই ডালে না কতগুলো পাখি একসঙ্গে বসে আছে। দেখো ওই পাখিটা সেটা দাঁড়িয়ে আছে, কি সুন্দর মানিয়েছে তাই না? খুব সুন্দর মানিয়েছে। কখন থেকে আমি দাঁড়িয়ে আছি, দূর আর ভালো লাগে না। শুরু করি।
মাঝে আলো সাজিয়ে দিও নতুন জীবন সাজে বলে যেতে যেতে ডুবে গেল শেষে বলে যেতে যেতে ডুবে গেল শেষে ডুবে গেল শেষে বলে যেতে যেতে ডুবে গেল শেষে। ঠাকুর রামনাথ ও শিবানী মাতাকে স্মরণ করে এবং পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা সারদামণির চরণ যুগলে প্রণাম জানিয়ে ভক্তি বিনত চিত্তে মা কালীকে স্মরণ করে এবং কুলিন গ্রামে সকল আরাধ্যা দেব দেবীকে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি কুলিন গ্রাম শিবানী নাট্য সমাজের পরিচালনায় পরিচালিত এবং শিবানী নাট্য সমাজের সকল কুশলী নায়ক বন্ধুদের অভিনয়ে অভিনীত 1432 সালে বলিষ্ঠ নিবেদন প্রথম রজনীর যাত্রাপালা অরণ্যের বাগদত্তা। রচনা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। আলো ধ্বনি ও সাজসজ্জায় নীলমণি সাজঘর শিবাই চন্ডী। ম্যানেজার সুভাষিস সরকার, সহ ম্যানেজার স্বপ্নময় সরকার, দল ম্যানেজার পার্থ সারথী মিত্র, কোষাধ্যক্ষ অরিজিৎ নাথ, সুর ভজন দাস, বাবলু পরামানিক ও লক্ষণ চক্রবর্তী। ব্যবস্থাপনায় শিলাজিৎ সরকার, স্নেহাশিস সরকার, সৌম্যজিৎ সরকার ও শিবাজি সরকার। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। মাকে ছেড়ে কাকে ছেড়ে বনে গিয়েছে বনলতা, বনে সে তো যাবেই, কারণ সে যে অরণ্যের বাগদত্তা। এই পরস্পরের জয়নারায়ণ চাটুর্যের মেয়ে বনলতা নাকি ওই অনল গাঙ্গুলির ভাই অরণ্যের বাগদত্তা। কিন্তু রতি এখন আসছে না কেন? রতি তো আমাকে কথা দিয়েছে, সে আমার কথা একটু ভেবে দেখবে, সে পারবে কি পারবে না। রতি আমাকে কথা দিয়েছে, কিন্তু রতি পারবে কি পারবে না। হবে রতি, তোকে পারতেই হবে। কারণ পরস্পরের সে দেবতা সে নয়, পরস্পরের দেবতা হবো আমি। আর আমি হব সেই পরস্পরের দেবতা, আর আমাকে দেবতা করবি তুই। তুই এত টাকা গয়না আমাকে দিলেও আমি কোনো দিনের জন্য ওই পশুরের দেবতার গায়ে আমি কিছুতে কলঙ্কের কানে দিতে পারবো না। কোনো টাকা পয়সা গয়নায় নয় রে রতি। আমাকে ভালোবেসে তুই আমার জন্য একটা মিথ্যে কথা বলতে পারবি না। আমি যে তোকে বড় ভালোবাসি রে রতি। মিত্র সাহেব, আমি যে তোকে ভালোবাসি, আর তুই আমাকে ভালোবাসিস না রতি। এই বুকটা যদি চিনে দেখাতে পারতি তাহলে তুই বুঝতে পারতিস বাবু যে তোর ওই মুখের ছবিটা এখনো এই বুকটার ভিতরে জল হচ্ছে। আমি যদি পরস্পরের দেবতা হতে না পারি না রতি, আমি নিজেকে বিষ খাইয়ে একেবারে শেষ করে দেবো। সেই কষ্ট আমি তো সহ্য করতে পারবো না রে বাবু। আমি যে তোর মুখ আবার আমি যে যোগ্যী নয়, সে যে অন্য কেউ আছে
রতি, তুই যা বলবি তাই হবে। বিয়ে বিয়ে যদি আমাকে বংশ মর্যাদার খাতিরে অন্য কাউকে করতেই হয় রে রতি, তাহলে সে শুধু আমার পাবে আমার এই পদবিটুকুই। কিন্তু তুই আমার জীবন, আমার যৌবন, আমার সব কিছু রতি, সব। তাই আমি যা যা বলেছি তোর সব মনে আছে তো রতি? বাবু এই মগজে সবকিছু লিখে দিয়েছি মনে। আমার দিকেই শুরু হচ্ছে এই পরস্পরের নতুন দেবতার অভিষেক। আমার দিলের বিলে লিখে দেব চার নাম রে, আমার দিলের বিলে লিখে দেব চার নাম রে। সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার দিলের বিলে লিখে দেব চার নাম রে, সে আমার প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মন রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। হে 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 হাটা 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 সব আঁকের কথা, চন্দ্রী কি রানী তোর দিবানি আয় রাজা। প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মারে, সে আমার প্যারে লাল রে, লাল লাল রে, সে আমার সে আমার প্যারে লাল রে। কথাই বলি আর শত্রু মেরে হাতি জিপটাকে আমি একেবারে টেনে ছিঁড়ে দেব। মুখটা বন্ধ রাখলে পরস্পর থানায় যে কনস্টেবলের পোস্টটা খালি হয়েছে না, সেখানে তোমার চাকরিটা হয়ে যাবে। একবারে পুলিশ হয়ে যাবে। তাহলে দামোদর খুড়ো, আপনিও এখন গেট আউট। আই সে গেট আউট। আর বলতে হারামের খুব বেশিক্ষণ থাকলে হারাম জাদা বলাই উঠছে। তবু এই পরস্পরের অরণ্য দহনের প্ল্যানটা যদি সেই প্ল্যানটা আমি আপনাকে শোনাতে চাই দামোদর খুড়ো। একটা কথা আমি খুব ভালো করেই জানি, 3 হাঁটু জ্বর বুদ্ধিটা নেবে তার। রতি রানী, আমার রতির সঙ্গে রতি রঙ্গে মেতে উঠতে তুমি একটু সবুর করো শোনা। আমি একটু দামোদর খুড়োকে নিয়ে পাশের ঘর থেকে আসছি কেমন? আসুন আসুন দামোদর খুড়ো, আপনি বলো আমার সঙ্গে আসুন। ওই প্রাচীনের মতোই আমাকে ওই কাজটা করতে হবে। ওই পশুপুরে রাজার গায়ে আমাকে কলঙ্কের কালি দিয়ে দিতে হবে। তাই তো আমি যে ওই বাবুকে বড় ভালোবাসি। আমি বাবু যে আমাকে বড় ভালোবাসে, বড় ভালোবাসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণের যুগল মূর্তির সামনে সন্ধ্যে থেকে নাচ গানে অনুষ্ঠান শুরু হতো। সেই ট্র্যাডিশন আজ আমি বন্ধ হতে পারিনি। চাটুচ্ছে বাড়ি নামেই তার পুকুর, কিন্তু ঘটি ডোবে না। তবু ওই দোল উৎসব আমি কিন্তু বন্ধ করতে পারিনি। একটা বছর আগে ওই পরশপুরের একটা ছেলে গান গেয়ে দোল উৎসবে সম্পূর্ণ করতো। দিদির নাচের সঙ্গে কে গান গাইবে মা? হেমন্ত না রে, হেমন্ত না, হেমন্ত ভিত্তির বাড়ি বড় ছেলে হেমন্ত গান গাইবে। কিন্তু হেমন্ত কি আসবে? সে এখন অত্যন্ত ধনী। এই গরিবের বাড়ি কি তার মনে থাকবে? এই গরিবের বাড়ি দোল উৎসবের কথা তার কি মনে থাকবে? এসো বাবা এসো, সুরে নৈবেদ্য দিয়ে তুমি আজ এই দোল উৎসব সম্পূর্ণ করো। কিন্তু দিদি এখন কোথায়? আমি কে দেখছি এত দেরি হচ্ছে। বড় এই বড় লতা, আচ্ছা বাবা, দিদি যখন জন্মায় ঠিক সেই দিনই রাধা গোবিন্দ তোমার স্বপ্ন দিয়েছিল, তাই না? সেই দিন রাধা গোবিন্দ আমাকে স্বপ্ন দিয়েছিল। সে এক আশ্চর্য স্বপ্ন। কি স্বপ্ন দেখেছিলেন আপনাকে রাধা গোবিন্দ? সে স্বপ্নের কথা কি সবাইকে বলতে আছে? চুপ কর বিজয়। আচ্ছা বিজয়, হেমন্ত নাকি আমাদের বল। আচ্ছা আচ্ছা কাকা বাবু, বনলতা যেদিন জন্মায় সেদিনই রাধা মাধব আপনাকে স্বপ্ন দিয়েছিলেন? হ্যাঁ বাবা হেমন্ত, বনলতা যেদিন জন্মেছিল সেদিন ছিল দোল পূর্ণিমা। ও, আজকে তো তাহলে বনলতার জন্মদিন কাকা বাবু? হ্যাঁ বাবা হেমন্ত, সময় তখন 4টে। ওই বাড়ি পেটা ঘড়িতে টুকটুক করে 4টে বাজার শব্দ এখন আমার কানে ভেসে আসে। খানিকটা কেটে তন্দারে চোখটা জুড়িয়ে গেছিল। হঠাৎ দেখলাম বাড়িতে দোল উৎসব শুরু হয়ে গেছে। চারিদিকে লোকজন ভয় ভয় করছে। ঠাকুর তলায় বসে একটি ছোট্ট মেয়ে দূরে শাড়ি পরে সোজা চলে গেল মন্দিরের পাশে। তারপর শুরু হলো নাচ গান। সে কি এক আশ্চর্য দৃশ্য। তারপর পিতলের মূর্তি ধারণ করে নতুন আরাম করে একটি হাতে ধরে আর ঘোরাচ্ছে আর বলছে, সেই নেই আজকে নেই বনলতা। সবই ঠাকুরের লীলা। যাই দেখি একটি যদি আবির পাই তাহলে ঠাকুর দলে ছড়িয়ে দিয়ে চাটুচ্ছে বাড়ির যতটুকু রঙিন করা যায় তার সাধ্য মতো আমি চেষ্টা করি বাবা, তার সাধ্য মতো চেষ্টা করি। স্বর্গের ওই রাধা কৃষ্ণ মর্তের এই রাধা কৃষ্ণের নাচ গান উপভোগ করবে আজ। আমাদের কৃষ্ণ তো রেডি, আমাদের রাধারই পাত্তা নেই। এই যে পাগলা শশী, ওই পুলিশ হেমন্তদা পরিকেষ্ট হলেও আমার দিদি কিন্তু রাধা নয়, সে হলো দুর্গা। আর দিদির মহাদেব পড়ে থাকে পরশপুরের বাগদি পাড়ায়। রাগ করলে তো হবে না, আমি সব শুনেছি। দিদি হলো বাঘ দত্তা। চুপ করো চুপ করো না। আরে বিজয় আমাদের থেকে অনেক ছোট, আমাদের কাছে অনেক আদরের খ্যাপা ছেলে কোথাকার। তাছাড়া আমার বাবার ঠাকুর দাদা আমার পিসির 5 বছর বয়সে তার উপর রাগ করে ওই বাড়ির একটা হুলো বেড়ালের সঙ্গে না আমার পিসির বাঘ দত্তা করে দিই। আমি কিন্তু কোনো হুলো বেড়ালকে আমার পিসে মশাই বলে ডাকি না ভাই। আমার পিসে মশাই একজন যাদের ডাক্তার বিনোদ বিহারী বসু। হয়নি হেমন্তদা, বাগদত্তা হয়েছে বাঘে, এটা মনে রাখবে। আমিও সেই সার্কাসের রিং মাস্টার বিজয়, যার একটা বৈদ্যুতিক চাবুকে বাঘ বিড়াল দুজনে একই সঙ্গে খেলাধুলা করে সুন্দরবনে সেখানে কোনো রিংও নেই আর মাস্টারও নেই। আজ শুধু গান নাচ আর
ঝুলন তোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী। আপনি কে এসব বন্ধ করার? বিনয়, অনন্দা, আমাকে সবকিছু কথা খুলে বলুন অনন্দা। আরে বলছি মূলতা, তার আগে তোমার বাবাকে একবার ডাকো মূলতা, আমি সব বলছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি একটু অন্যরকম বলছে, তা তো বলুন। আরে বলছি মূলত বলছি। এই ভাই বিজয়, তুমি একটু বাইরে যাও তো বিজয়। কিন্তু আনন্দা, আমি আরে কি হচ্ছে আনন্দা? আপনি দেখছেন যেখানে আজকে এই আনন্দের দিনে আমরা একসঙ্গে সামিল হয়েছি, তখন সেটাকে ভেঙে দেওয়ার কারণের প্রশ্নটা তো আমি আপনাকে করতেই পারি। এই প্রশ্ন আমাকে না করে কোনো ইচ্ছা করছে কোনো হেমন্ত। আমি এমন পাগল নই যে অকারণে সেই চাতুর উৎসবে চেঁচামেচি করে যাবো। আমরা কি করতে পেরেছি তোমাকে? রাজু চাটুর্যবাড়ির মান সম্মান আঘাত করছে। চাটুর্যবাড়ির মান সম্মান বংশ মর্যাদা চাটুর্যবাড়ি এখনো আছে বলছেন তাহলে? অনন্দা, অনন্দা, আপনি কি বলছেন? চাটুর্য বংশ এখনো এই বাড়িতে ছিল, এখনো আছে। না, এবারই আর চাটুর্য বংশের নেই। তুমি অনল, আরে চাটুর্য কোনো কথা হয়? তিনি এসে বলুন না যে বাড়িটা চাটুর্য বংশের আছে। কি নেই? কি এবারে আমাদের আর নেই? হ্যাঁ বন্ধুলতা, এখনো তোমাদেরই আছে। তবে কেন আছে জানো? সেটা আমার মতো এক তুচ্ছ মহাজনের দয়া। অনন্দা, অনন্দা, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। দয়া করে আপনি আমাকে সমস্ত কিছু পরিষ্কার করে বলুন অনন্দা। আরে শোনো বন্ধুলতা, শোনো। আজ 6 বছর হয়ে গেল তোমার বাবা এই বাড়িটা বন্ধক রেখে আমার কাছে 20,000 টাকা নিয়েছে। আচ্ছা, একটা টাকাও আমি এখনো ফেরত পাইনি। না, এ সত্য হয়নি, ধ্রুব তারার মতো সত্য। বাবা, বাবা, তুমি 6 বছর আগে 20,000 টাকার বিনিময়ে তুমি অনন্দার কাছে এবারে বন্ধক রেখেছিলে বাবা? তোর বাবা মাছের ব্যবসা, সাবানের ব্যবসা করতে গিয়ে 20,000 টাকাও বেশি অনেক নষ্ট করে ফেলেছে। সে ধার দেনা তো কম নয়, কিন্তু তোরা বিশ্বাস কর, আমি তো ব্যক্তিগত সুখে রাখার জন্য আমি এটা করেছি রে। কিন্তু আমি ব্যর্থ হয়েছি বাবা, আজ আমি ব্যর্থ। আর আপনি সেটা ভুলে গিয়ে লোকের 1 কোটি টাকা দিলে দিব্যি 2 লক্ষ 55 করছে পুরো। মূর্তির পেছনে ফল বেরিয়ে গেছে, তবু মুখে এখনো রং মাখা চাই। না না না, হয় আমার টাকা ফেরত দিন, না হয় তবে বাড়ি ছাড়বেন, সেটা আমায় বলুন। তুমি বলতে পারছো না? তুমি তো জানো তোমার স্বর্ণগত মা দাদা মন্দিরের সামনে দাঁড়িয়ে তোমার ছোট মায়ের বউ করে বাড়ি করে দিয়েছে। মা, মা, দোহাই তোমার মাথার ওদের ফ্যাটে টিকিয়ে রাখার জন্য তুমি এত নিচে নেমে যেও না মা। 100 বার করণের মতো পশুর সঙ্গে আবার নাকি বাগদা। হেমন্ত, কথাটা আমাদের মধ্যে হচ্ছে। তুমি অতি বড় বন্ধু হলেও এখানে তুমি তৃতীয় নীতি আইনে 8%, তাই কে পশু আর কে পশুপতি সেই বিচারের পালা এখানে না করাই ভালো। ঠিক বলেছো বাবা, তুমি ঠিক কথাই বলেছো। হ্যাঁ, আমারই ভুলটা আমারই হয়েছে। আসলে ওর মতো একদিন আমারও খেলার বুদ্ধি ছিল। তাকে পশু বলাটা আমার উচিত হয়নি, কিন্তু কি করবো বলো? আমি তো ভুলতে পারি না। ওই বাগদিনের মেয়ে রবিকে ধর্ষণ করে ওর এই খবরটাকে বিলোপ করে দেওয়ার ঘটনাটা যে আমি বলতে পারি না। রামের মতো দাদা আপনি
থাকবে। প্লিজ প্লিজ দয়া করে তুমি এই নোংরা কথাগুলো নিয়ে আজকে দোল খেলতে এসো না। সরি সরি আই এম ভেরি সরি। ওইসব কথা বলে আমায় কাবু করা যাবে না, আমায় কাবু করা যাবে না। টাকা কিন্তু আমার চাই চাই। এই যে চাকুরো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আজ কিন্তু আমি কোনো কথাই বলবো না। আইসাল্লাহ না করে আমি একটা পাও নড়বো না। হয় আমায় টাকা ফেরত দিন, না হয় তবে বাড়ি ছাড়বেন, সেটা আপনি আমাকে বলুন। 20,000 টাকার জন্য চাটুর্য বাড়ির দোল উৎসব আমি কিছুতেই নষ্ট হতে দেব না। মৃত্যুর বাড়ির বংশমর্যাদাও কম নয়, তাই বংশমর্যাদা কি জিনিস সেটা মৃত্যুর বাড়ি খুব ভালো করেই জানে। আমি আপনাকে কথা দিচ্ছি অনন্দা, আপনি আপনি আমাকে স্ট্যাম্প পেপার দিন, আমি তাতে লিখে দিচ্ছি কাল সূর্যাস্তের পূর্বে গুনে গুনে 20,000 টাকা আমি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে চৌধুরী বাড়ির দলিলটা আপনার কাছ থেকে আমি ফেরত নিয়ে আসবো। কথা কথা লিখে খালি একটা দাঁড়াও হেমন্ত, বংশের মান বংশের সম্মান কি বাঁচাতে হয়, অন্য কারো দয়া এটা বেঁচে থাকে না। অনন্তা এই নিন, এই হাতটা ধরুন। এই হাত আমার ঠাকুমা আমার বিয়ের জন্য রেখেছিলেন, কিন্তু তখন ভাবতে পারিনি আমার বিয়ের আগে তার চেয়ে অনেক বড় একটা কাজ এসে ওদের 3 ভরি সোনা আছে আনন্দা, পড়ালি স্যাকরা কিনে মাপিয়ে নেবেন, আর বাকি টাকার জন্য আমি দয়া করে 3 মাস সময় চেয়ে নিচ্ছি। চাটুর্যের মান সম্মান বজায় রাখার জন্য এটুকু সময় আমাকে ভিক্ষা দিতে হবে। আমি একটা প্রস্তাব দিচ্ছি, তাতে আমার মনে হয় এই চাটুর্য বাড়ির মান সম্মানটাও বাঁচবে, আর ওই ঠাকুমার দেওয়া সোনার গয়নাটাও বাঁচবে। আমার বাবা তার মৃত্যু শয্যায় শুয়ে না আমাকে দিয়ে একটা শপথ বাক্য পাঠ করিয়ে নিয়েছিলেন। ওই যে শৈলেশ্বরী নদীর পাড়ে আমাদের একটা জমি আছে না, সেখানে একটা বিশাল রাধা মাধবের মন্দির তৈরি করার আমাকে শপথ বাক্য করিয়েছিলেন। হ্যাঁ, মন্দিরের কাজ শুরু হয়ে গেছে। আপনি 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 চাটুর্য করো, আমাকে কথা দিন, আমার সেই মন্দিরের ইষ্ট দেবতার নিত্য সেবার ভার আপনি নেবেন। চাটুর্য করো, আমার দেওয়ার টাকাটা মনে হবে না, কোনো দয়া বলে মনে হবে না। সবচেয়ে রাধাবাদুর ইচ্ছা গো, দয়া করে তুই হেমন্ত প্রস্তাব মেনে না, হেমন্ত প্রস্তাবকে তুমি মেনে না। না, এ হয় না, এ কিছুতে হতে পারে না। আমার বাবা তোমাদের দেবতা নিত্য পূজা করবে, মানে জয় নারায়ণ চাটুচ্ছে ওই মৃত্যুর বাড়ির মাইনে করা চাকরি করবে। হেমন্ত, তুমি আমার বাবার যে উঁচু মাথাটা দেখছো, সেই উঁচু মাথাটাকে উঁচু রাখবার জন্য আমার শরীরের একটা একটা গয়না আমি খুলে দিতে পারি, যদি দেখি তাতেও তার মাথাটা উঁচু রাখা গেল না, তাহলে ওই রাধা মাধবের ধাতব শিরা দিয়ে আমি ওই মাথাটাকে আমি ঘুরিয়ে দেব। দিতে পারবো না, কিছুতেই না। বাবা বাবা গো, আমি এই ব্যাপারে ছেড়ে দেবো বাবা, দরকার হলে মাঝন থেকে গিয়ে দিয়ে আমি ট্রেন থেকে আমি দৌড়ে বেড়াবো বাবা। তবু তোমাকে কিছুতেই আমি মাইনে করে পুরোহিতের চাকরি আমি করতে দেবো না বাবা। কি বলবো বলবো? আর তোমাকে কিছু বলতে হবে না বাবা, কিচ্ছু বলতে হবে না। অন্যরা আপনি হাতটা নিয়ে যান, আর বাকি টাকার কথা আমি ওই স্ট্যাম্প কাগজে লিখে সই করে দিচ্ছি। সেটা আমি আজ বুঝলাম। আমাকে বলবো ঠিকই বলে, তোমাকে ওই টাকা কামানোর নেশায় পেয়েছে, আর সে নেশাটা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। আমার খুব ইচ্ছে করছে তোকে আমি হাতটা ফেরত দিয়ে যাই, কিন্তু না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না, কারণ টাকা আমি বড় ভালোবাসি, আমি বড় ভালোবাসি। আমি তাহলে আসি।
বংশ কি করে শুনবে তুই বলতে পারি? বাবা, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। ওই বুদ্ধদেব যখন সন্ন্যাসী হয়ে এই কপিল অবস্থাতে ফিরে এলেন, পিতা পুত্রকে প্রণাম করেছিলেন। আজ আজ তোকে আশীর্বাদ নয় রে মা, আশীর্বাদ নয়, আজ তোকে প্রণাম করা দিন রে মা, আজ তোকে প্রণাম করা দিন। বাবা, 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 ছি, 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 বাবা। এগুলো কি বলে গেলে বাবা? এই শিক্ষা তুমি তোমার কাছ থেকে পেয়েছি। আত্মসম্মানের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্য আত্মসম্মান ত্যাগ করা যায় না। আমি কিন্তু সম্মান দিয়ে তোমার বন্ধু হতে চেয়েছিলাম মনোলতা। আমি তো তোমার বন্ধুই হেমন্ত। আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম মনোলতা। তুমি তোমার পাশেই দাঁড়িয়ে আছো আমি হেমন্ত। চলার পথে তোমার জোশী হতে চেয়েছিলাম কিন্তু আমি তো বন্ধু হতে চাই না হেমন্ত। মনোলতা। রাত অনেক হলো, বাড়ি যাও হেমন্ত। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি। মাকড়সার ওই দেওয়ালে ওঠার চেষ্টার গল্পটা আমিও কিন্তু করেছিলাম, তাই আমি বারে বারে তোমাকে ঠেলবো দুয়ার। হয়তো দুয়ার খুলবে না, দেখা যাক, সেটার জন্য আমি অপেক্ষায় থাকবো। চলি বনলতা, আসি। অপেক্ষাটা অপেক্ষায় থাকবে ভবিষ্যৎ। বিনয়, বিজয়। এই ডাকছিস দিদি, তোদের সব কথা হয়ে গেছে তো? হ্যাঁ রে হ্যাঁ, আমার সব কথা। না, আমার কথা কিন্তু শেষ হয়নি। কি কথা মা? আসলে হেমন্ত আমাদের একটা সুপাত্র জেচে আসতে চাইছে, আর তুই নিজে পায়ের লোককে ঠেলে দিচ্ছিস। তুমি কি বলছো মা? শুধু মা নয় রে দিদি, শুধু মা নয়, আমিও তোকে বলছি হেমন্ত দা যে তোকে ভালোবাসে রে দিদি। হেমন্ত আমাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না, তবে তুই হেমন্তের পয়সাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিস, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আসল কারণটা আমি জানি না লতা। কোন কারণে সে মাতার লম্পট অন্যর সঙ্গে তোর বাধ্যতা হয়ে গেছিল, আর সেটা তুই কিছুতেই ভুলতে পারছিস সে কথা তুমিও ভুলতে পারছো না মা। তাই বাড়িতে যখন তোমার হাত ছাড়া হয়ে যাচ্ছিল, তখন সেই কথাটা তো তোমার চোখ করে বলো না। একটা সত্যি কথা বলবি দিদি, তুই কি অরণ্যকে এখনো ভালোবাসিস? ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। তোমরা সবাই শুনে রাখো দিদি, আমি অরণ্যকে ঘৃণা করি, ঘৃণা করি। নিস্তার নেই, আজ ওই অরণ্য কামলি নিস্তার নেই। কিন্তু বড় বাবু একবারে আগা পাঁচতলা বেঁধে দিন, নচ্ছারটা আমার পিন্ডিটা একবারে চটকে দিল। আপনার কর্মচারীকে অরণ্য কাল কখন মেরেছে বললেন? আজকে কাল সন্ধ্যে বেলায় ছিল ছেলে মেয়েদের জন্য আবির টাবির কিনে মদন বাড়ি ফিরছিল, আর পথের মাঝে তাকে বেড়ে শুয়ে দিয়েছে। আপনি নিজের চোখেই তো দেখলেন বড় বাবু, মদনের কি হাল করে ছেড়েছে। কেন মারলো? তা মদন কিছু বলতে পারলো না? মারের চোটে মুখ খুলে বাতাবি লেবু কথা বলবে কি করে? তাছাড়া অরণ্য গাঙ্গুলি ওই পরস্পরের কি কাউকে মারে, অকারণেই ধুমধার একটা দিয়ে দেয়। আর গায়ে মানুষও নেই, রাধারও শাসন নেই। শাসন আছে কি নেই সেটা একটু নিজের চোখেই দেখতে পাবেন। আমি ওই সরিষি কনস্টেবলকে বাড়ির ভেতর পাঠিয়েছি, একবার ধরে নিয়ে আসো, তারপর আমি বিবেকানন্দ দেখছি। আজে বাজে কথা না বলে বলো, অনিল বাবুকে তুমি ধরতে গেলে কেন? ধরে আনতে কি ছিল উনি যখন করছিলেন দেখ, তাই না দে আর তখন কথাগুলো বললাম, উনি আমাকে কথা দেবে। অনিল বাবু তোমাকে রেপ করে দিল? আরে দেখ, কাঁদে নয় দেখ, কথায় ওই ড্যাবলা ট্যাবলা ল্যাবলা লাগিয়ে দেয়, তত গালাগালি হয়, উদার করে দিল। তার মধ্যে একটা সুন্দরী বউ তার সামনে, জানেন না?
কাজ করাবে যে কি প্রবলেম সেটা তুমি বোঝো। বুঝি কি করবে বলুন? রামপদাকে দিয়ে দেয় জমিদারি খাতা লেখা হয় না, হয় না। আর আমাকে দিয়েও দেয় পুলিশের কোনো কাজ হচ্ছে না। আসলে দেয় আমরা হলাম যে ধর্ম কবি, তো ওই রামপ্রসাদ বিবেকানন্দ তেমন স্যার আমি। শশী, এক্ষুনি তুমি জিভে দিয়ে ওঠো। লোকাবে তোমায় ধরে দেবো। দিন বাবু দিন, ওই শশী কনস্টেবলকে আপনি জেলেই পড়ে দিন। আমি ওকে ফোন করে নিজেই জেলে চলে যাচ্ছি। জেলে আপনাকে যেতে হবে না, তবে আপনার ওই ছোট ভাই অরণ্য গাঙ্গুলিকে খুব শীঘ্রই জেলে যাওয়ার জন্য আমি ভবিষ্যৎবাণী করছি। ভবিষ্যৎবাণী যখন করলেন তখন কি আপনি বলতে পারেন যে কি পাথর ধারণ করলে দেওর আমার সব বিপদ থেকে মুক্তি পাবে? যদি আপনি বলে দেন জ্যোতিষী পুলিশ বাবু। আপনাকে আর কি পাথর ধারণ করলে মুক্তি পাবে তা আমি বলতে পারি না, তবে আপনারা যদি মুক্তি পেতে চান ওই অরণ্য নামক পাথরটাকে আপনাদের ওই গলা থেকে পরিত্যাগ করুন। অরণ্য অপরাধ করলে তাকে আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে শাস্তি দিন, তাতে আমার কিছু বলার নেই। কিন্তু আমরা তাকে ত্যাগ করব না বুকে জড়িয়ে ধরবো, এই কথা বলার এখতিয়ার আপনার নেই বলবো। আপনি তো আচ্ছা লোক মশাই, আমার ভাইকে আপনি ত্যাগ করতে বলছেন। পুলিশ অফিসার হয়েছেন বলে আপনি যা খুশি তাই বলবেন? না, আপনার ভাই যা খুশি তাই করবে। কি করেছে অরণ্য? বিশেষ কিছু নয়, কথা তোমার খেলার ছলে আমার দরিদ্র, অতি দরিদ্র মদনকে মেরে শুইয়ে দিয়েছে। নিজের কর্মচারীকে অতি দরিদ্র বললে অরণ্যের নামে অভিযোগটা কি চড়ানো হবে দামোদর জ্যাঠা? হ্যাঁ, হ্যাঁ, অরণ্যের কাছে মার খেয়ে আপনার কর্মচারী তো অতি দরিদ্র হয়ে যায়নি, তাহলে কি ধরে নিতে হবে আপনার কাছ থেকে মাইনে না পেয়ে সে দরিদ্র হয়ে গেছে? আপনি তাকে মেরেছিলেন কবে? হাতে ওদের ভাতে মারার দায়িত্ব আপনার দেওয়ারের সম্পূর্ণ আছে, তাই তো? সে কথাটা আমি আপনাকে বলিনি পুলিশ বাবু। চুপ করো প্রতিমা, তুমি চুপ করো। তোমারই প্রশ্রয়ে অরণ্য যতখানি দুর্দান্ত হয়ে উঠেছে। কি বলে তুমি? এত বড় অলক্ষণে কথাটা বলতে তোমার জিভে এতটুকু বাঁধলো না? কি বলতে চাইছো তুমি? তাহলে আমি কি ভাতের হাঁড়িটা উনুনে ঢেলে দেবো? ঠাকুরপো বাড়িতে এলে সে যখন বাড়ি থেকে বেরোবে তাহলে কি তার জন্য আমি মরণ কামনা করবো? মরণ যেমন আপনাকে করতে হবে না, খুব শীঘ্রই ওই দামোদর বাবুদের মতো দীর্ঘশ্বাসে অরণ্য শুকিয়ে পড়বে। আর এই কথা ভনকে আমি একটা কারণে বুঝতে পারবো। একেবারে আপনাদের শাস্তি যত চোর ছেচর দাঙ্গাবার লম্প। তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে। অরণ্য, বাবা, জলটা পাড়াও নয় আর সুন্দরবনও নয়, একেবারে খোদ আফ্রিকার অরণ্য। আসুন আসুন অরণ্যদেব, আপনার জন্যই আমি সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি। আরে আর নতুন কি পুলিশ অফিসার, ওই মন্ত্রী দাঁত মাজা থেকে সার্বজনীন পায়খানার ফিতে কাটা পর্যন্ত আপনাদেরকে তো দাঁড়িয়েই থাকতে হয়। বসতে আর কে বলে বলুন? ওই পুলিশ অফিসার ক্ষমা চাই, ক্ষমা চায় কোন সারা? ঠাকুরপো আমাকে বেশি রাগিয়ে দিলে ওই কেশবুড়োর সঙ্গীর মতো খিস্তি বেরোবে এমন ডালা ডালা। আরে গুরু কি ডালা? আরে বড় বাবু, এর বড় কি আপনার রুল কোনো কথা বলবে না? আরে দামোদর দাদা, ওর রুলটা যদি কথা বলতো তার এটা অনেক আগে ইস্যুর হয়ে আপনার মূলে চলে যেত, সেটা কি জানেন? তার মানে তার মানে এই 16 বছরের ছেলেটাকার রক্ত না পেয়ে মারা গেছে, কেন জানেন? শহর থেকে এক ফোঁটা রক্ত ইদ্রিস আনতে পারেনি। কাল ছিল বাস ধর্মঘট, আর নদী পেরিয়ে ইদ্রিসের নৌকাটা তখন আপনি ফেলে রেখেছিলেন আপনার ওই হেফাজতে। আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শয়তানটার বাক্য সুধা পান করবে? তা সাত সকালে আর হুইস্কি সুধা পাচ্ছেন কোথায় বলুন? শয়তান, আমি তোমার চামড়াটাকে ছাড়িয়ে দেবো। এই মুহূর্তে আমি তোকে অ্যারেস্ট করবো। আরে দাঁড়ান মশাই দাঁড়ান, আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন তো? সেখানে আপনি নিজেই না অ্যারেস্ট হয়ে যান। তার মানে ওই বেলপাহাড়িয়া ধুমঝাড়ে শহর শহর লোক আসছে ওই পুলিশ থানাটাকে ঘেরাও করতে, আর তাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের ওই ডাক্তারবাবু। ডাক্তারবাবু কেন নেতৃত্ব দিচ্ছেন? হবে না? নেতৃত্ব দেবে না?
আপনি ওই জাত গুন্ডা মদনকে আমি মেরেছি বলে আপনি সাত সকালে আমার ঘরের লক্ষ্মী বৌদিকে এসে অরোধ করতে পারেন। আর কাল ইদ্রিসের ছেলেটা মরে গেল, তার মেয়েটাকে ধর্ষণের চেষ্টা হলো, এর প্রতিবাদেও আপনাকে ঘেরাও করা হবে না বলছেন? আপনি বড় বাবু যা করার করুন, আমি যাই, আমার ঠাকুর সেবা হয়নি এখন। এসব ঘটনার কথা আপনি তো আগে আমাকে বলেননি। আমি তো কিছুই জানি না বড় বাবু। মাছ খাই না পাতে তিনটে খুলছে, আর ইয়ে করি না ঘরে তিনটে মিনছে। মদন দাস যখন ইদ্রিসালী নোংরাটাকে আনছিল, তখন ইদ্রিস সামনে দাঁড়িয়ে থাকা আপনার ওই পা দুটো হাত জোর করে বলেছিল, চক্রবর্তী মশাই, আমার ছেলে রহিমের বড় অসুখ, ডাক্তারবাবু এক্ষুনি রক্ত আনতে বললেন, আজ পাঁচ ধর্মঘট, তাই এই সন্ধ্যাবেলা আমার নৌকাটা আপনি কেড়ে নিয়ে যাবেন না। তখন আপনি কি করলেন দামোদর জ্যাঠা? নিজের পা দুটোকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপনি ওই আপনার পোষা গুন্ডা মদনকে পা ছাড়াতে হুকুম দিলেন। লাঠির পর লাঠি মরতে যাবো ইদ্রিসের বুকে পিঠে। আর বকেয়া ভাড়া তাই আপনি নৌকাটা আপনি আপনার ঘরেই তুলে নিয়ে গেলেন। এসব গল্প মিথ্যে কথা। সাক্ষী দেবে ওই ডাক্তারবাবু, আর সাক্ষী দেবে ইদ্রিসালীর বুকে পিঠের এক্স-রে রিপোর্ট। তাহলে অরণ্যকে কাল কখনই মারলে আর কেনই বা তুমি মারলে? রক্ত আনতে না পারায় ইদ্রিসের ছেলেটা যখন একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন ইদ্রিসের মেয়ে মুনিয়া ভাইজানের জীবনটা বাঁচাতে রাতের অন্ধকারে ছুটে চলেছিল ওই ডাক্তারবাবুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু জানো দাদা, ডাক্তারবাবুর বাড়ির উদ্দেশ্যে অব্দি তার যেতে পারেনি। তার আগে ওই ঘুমজালের মোড়ে তাকে চাপড়ে ধরেছিল ওর ওই নিরীহ কর্মচারী মদন দাসের সাগরের মতো দুটো হাত। জামা ছিঁড়ে যখন সেই কিশোরী লজ্জায় ঘৃণায় একের পর এক আঘাত আনছিল ওই দামোদর চক্রবর্তীর কর্মচারীর ওপর, তখন সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছিল এই সমাজের চোখে দাগি আর আপনাদের ভাষায় জঙ্গলি জানোয়ার এই অরণ্য। কি বলছিস তুই ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি দাদা, আমি ঠিকই বলছি। ওই মুনিয়া কিন্তু বুঝে নিয়েছিল যে এই রাতের অন্ধকারে ওই মদন দাসের মতো মানুষের হাত থেকে বাঁচাতে পারে তাকে একমাত্র এই গভীর রাতের মিশুকি জানোয়ার। তাই তো ডেকেছিল আমাকে ভাইজান বলে। জানো দাদা, আমি ছুটে গিয়েছিলাম, মদনকে মারতে অজ্ঞান করে ফেলেছিলাম। মুনিয়ার ভাইটাকে বাঁচেনি, কিন্তু মুনিয়ার শেষ ইজ্জতটা বেঁচে গেছিল দাদিরা। জানি না ওই ইদ্রিসালীর মেয়ের ইজ্জতটা ওই দামোদর চক্রবর্তীর পকেটে ছিল কিনা। এসবের প্রমাণ পাওয়া যাবে তো অরণ্য? প্রমাণ আমি আপনার থানায় সাজিয়ে রেখে এসছি অফিসার। ইদ্রিসের মৃত ছেলে এবং জীবিত মেয়ে আর 5-6 মানুষ এখন আপনার থানাতে। শুনলাম আপনি নাকি অরণ্যকে ধরতে এসছেন, তাই তো আমি আপনাকে ধরতে চলে এলাম। তাই নিজের ভাইকে জানো না? তোমার ভাইয়ের মতো অপরাধ যদি পরস্পরে আর কেউ করতো, তাহলে এই গ্রামের মানুষগুলো বলে একটু রেহাই পেত। লক্ষ্মী বোঝেন, বাটি পেঁচা বোঝো না। তোমার চোখ কেবল অন্ধকারই দেখতে জানে। অরণ্যের বিরুদ্ধে আপনি সাক্ষী দেবেন ডাক্তারবাবু? এবং আপনার বিরুদ্ধে। ব্যাপারটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আপনি কুমিরের সঙ্গে বিবাদ করছি, কারণ দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না। তাহলে অভিযোগটা মদনের বিরুদ্ধেই করুন, আমি আসছি কোথা থেকে। ওই মদন তো একটা মোষ, আর আপনি তো মহিষ। আসুন অফিসার, আমাকে দাঁড়িয়ে থাকবেন না, চলে আসুন। চলুন দামোদর বাবু। এ মদন মোহন, আমার সুয়ারের বাচ্চা মদন আমায় ডুবিয়ে দিয়ে গেল। চলুন বড় বাবু, চলুন। অরণ্য ভাই, মানুষটা তো তুই খারাপ নোস রে ভাই, তবে কেন যে তোকে লোকে চিনতে পারে না রে ভাই? তুমিও তো আমাকে চেনো না দাদা, অরণ্য? তবে একজন আমাকে চেনে। কে? সে হলো আমারই বৌদি। তাই তো বলি গো বৌদি, শুধু তুমি আমার আপনজন, শুধু তুমি আমার আপনজন। তোর বৌদি শুধু তোর আপনজন? আমি তোর আপনজন নই রে ভাই। না দাদা না, তুমি আমার আপনজন নও দাদা, তুমি আমার আপনজন নও। আপনজন কাকে বলে জানো দাদা? যে আত্মার আত্মীয়, যে তাকে নিঃশ্বাসে প্রশ্বাসে চেনে বোঝে। তুমি আমাকে চেনো না, তুমি আমাকে বোঝো না, তার চিনতে চাও।
সামান্য দেনার দায়ে ওই বনলতার হাতটা তুমি ছিনিয়ে আনতে পারবে? কি বলছো তুমি ঠাকুরপো? দাদা ফিরিয়ে দাও। ওই বনলতার হাতটা তুমি যদি ফিরিয়ে দিতে পারো তাহলে আমি জানবো এই ছোট ভাইয়ের প্রতি 16 আনা কর্তব্য তুমি পালন করেছো। হাতটা হাতটা আমি ফিরিয়ে দেবো বলছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি চেষ্টা করবো না ভাই, আমি আমি খুব চেষ্টা করবো। তোর কথা শুনে আমি খুব চেষ্টা করবো। আমি আসছি করবো, আমি এখন আসছি। দাদা ব্যাস, আর আমার কোনো চিন্তা নেই বৌদি, আর আমার কোনো চিন্তা নেই, আর আমার কোনো চিন্তা নেই। আচ্ছা, তুমি কি আজও বনলতাকে ভালোবাসো ঠাকুরপো? এত প্রেম তোমাদের? প্রেম যেন অতিথির মতো কখনো জীবনে আসে, ফুলরে বাঁধে, কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়। তাই বুঝি? প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুর। প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুর। কখনো জীবনে প্রেম ফোটায়, কখনো জীবনে প্রেম ফোটায়, কাঁদিয়ে যায় সে দূর। প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুর। প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুর। কভু কাছে কভু সুর।